আজকের গল্প নতুন পুকুরের জাগ্রত দৈত্য। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। কেয়া গাছের ঝোপের পাশে পরপর দুদিন দুটো মোটা মোটা সাপ দেখে বড় মামা ঠিক করলেন সব কটা কেয়া গাছই কেটে ফেলবেন। কেয়া ফুল যখন ফোটে দেখতে সুন্দর লাগে, গন্ধও খুব মিষ্টি, কিন্তু ওই গন্ধেই নাকি সাপ আসে। সাপ দেখলে ভয় তো হবেই। কাছেই মিলি, বুবন, টুকুনরা খেলা করে। এক একদিন খেলতে খেলতে সন্ধে হয়ে যায়। ওরা অবশ্য একদিনও সাপ দেখেনি, বড় মামা দেখেছেন। শুধু তাই নয়, একটা সাপ তার দিকে ফনা তুলে ফোঁস করেছিল। তাই তিনি লোক ডাকিয়ে সবকটা কেয়া গাছ তো কেটে ফেললেনই, আশেপাশের ঝোপঝাড় সব পরিষ্কার করলেন। দেখা গেল সেখানে দুটো বড় বড় গর্ত। ওই গর্তেই নিশ্চয়ই সাপেদের বাসা। তাহলে তো সাপ দুটোকে বার করে মেরে ফেলতে হয়। সাপ দেখার জন্য অনেক লোক ভিড় করে এসেছে। বড় মামা নিজে একটা শাবল নিয়ে কাজের লোকেদের সঙ্গে হাত মিলিয়েছেন গর্ত খোঁড়ায়। বড় মামার লম্বা চওড়া চেহারা, যেমন জেদি তেমনই সাহসী মানুষ। ছেলেমেয়েরা কৌতূহল চাপতে না পেরে খুব কাছে চলে আসতেই বড় মামা ধমক দিয়ে বলছেন, এই সব সরে যা, সাপ দুটো লাফিয়ে উঠে এলে তখন আর পালাবার সময়ও পাবি না। গর্ত খোঁড়া চলতেই লাগলো। সাপের দেখা নেই চতুর্দিকে। অনেকগুলো গর্ত খোঁড়া হয়ে গেল, তবু সাপেরা যেন অদৃশ্য হয়ে গেছে। পাশেই একটা মজা পুকুর, পুকুরও ঠিক বলা যায় না, খানিকটা জলা জায়গা, নানা রকম আগাছায় ভরা। বর্ষাকালে এক হাঁটুরও বেশি জল হয় না। খানিকটা দূরে একটা ভাঙা শিব মন্দির। একসময় হয়তো এখানে একটা সত্যিই পুকুর ছিল, এখন ভরাট হয়ে গেছে। এখন আশেপাশের বাড়ির লোক ওখানে নোংরা ময়লা ফেলে। গাছ হয়ে গেছে কত রকম। বড় মামার ডাকনাম সোনা। একজন কাজের লোক বলল, ও সোনা ভাই, সাপ দুটো যদি ওই মজা পুকুরে লুকোয় খুঁজে পাবেন কি করে? অন্য সবাইও সেই কথাই ভাবছে। বড় মামা একটুক্ষণ কোমরে হাত দিয়ে চোখ কটমট করে তাকিয়ে রইলেন। যে সাপ তাঁর দিকে ফোঁস করে ভয় দেখিয়েছে তাকে তিনি ছাড়বেন না। তিনি বললেন, সব জায়গাটাই খুঁড়ে ফেল। অতখানি জায়গা, ঝোপঝাড়ের মধ্যে আরও কত গর্ত রয়েছে, খুঁড়ে ফেলা কি সোজা কথা? বড় মামা বললেন, আরও 10 জন লোক ঠিক কর, এই মজা পুকুরটা আমি উদ্ধার করব। এখানে নতুন পুকুর হবে। এ কাজ আমাদের আগেই করা উচিত ছিল। এখানে সিমেন্টের ঘাট বাঁধিয়ে দেব। দুপুরে এই পুকুরে লোকে চান করবে, বিকেলে ঘাটে বসে চা খাবো। সাপ খুঁজতে খুঁজতে পুকুর। পরদিন থেকে হই হই রই রই কাণ্ড। 10 জন 12 জন লোক মিলে শুরু হলো মাটি কাটা, যেন একটা উৎসব। ওরা আবার মাটি কাটতে কাটতে গান গায়। দেখতে দেখতে কেমন বদলে গেল জায়গাটা। কত কচু গাছ, আশাওড়া আর ভ্যারেন্ডার ঝোপঝাড় সাফ হয়ে গেল। চারধার ঢালু হয়ে তৈরি হতে লাগলো পুকুর। কত ইঁদুর পালালো এদিক ওদিক। সাপ কিন্তু দেখা গেল না, তারা নাকি চলে গেছে পাতালে। মিলিরা দিদিমার কাছে গল্প শুনেছে, পাতালে আছে নাগ রাজ্য, সেখানে সাপেরা থাকে। মহাভারতের ভীম একবার জলে ডুবে চলে গিয়েছিল সেই নাগ রাজ্যে। মাটি কাটা লোকেদের মধ্যে একজনের নাম ভুলু মিয়া। সে খুব কাজে ফাঁকি দেয়।
মাঝে মাঝে বিড়ি খায় আর কাদামাটির মধ্যে একটুখানি শুয়ে ঘুমিয়ে নেয়। সেই কিন্তু একটা দারুণ কাণ্ড করে ফেলল। পুকুর খোঁড়ার 7 দিনের দিন সে হঠাৎ এক সময় চেঁচিয়ে উঠল, সোনার কলসি, সোনার কলসি, গুপ্তধন পেয়ে গেছি রে। সবাই কাজ ফেলে ছুটে এলো, যদিও কেউ তার কথা বিশ্বাস করে না। একজন বলল, তুই কি আজ বিড়ির বদলে গাঁজা খেয়েছিস নাকি রে? কোথায় গুপ্তধন? ভুলু মিয়া কিন্তু দারুণ উত্তেজিতভাবে বলল, আমি শাবল চালাই আর ঠং ঠং শব্দ হয়, সোনার কলসিতে লাগে, আমার গুপ্তধনের ভাগ দিতে হবে কিন্তু। তখন 3-4 জন সেই জায়গাটায় শাবল আর কোদাল চালিয়ে দেখল সত্যি কি যেন একটা শক্ত জিনিস লাগছে। সবারই গুপ্তধনের কথা মনে হয়। আগে এখানে পুকুর ছিল, শিব মন্দির ছিল, গুপ্তধন তো থাকতেই পারে। অনেকে যক্ষের ধনও পুঁতে রাখত এক সময়। খবর পেয়ে বড় মামা ছুটে এলেন। তিনি 4 জনকে বেছে নিয়ে বললেন, ভালো করে সাবধানে জিনিসটাকে খুঁড়ে তোলো, যদি গুপ্তধন থাকে সবাই ভাগ পাবে। ভুলু মিয়া বলল, আমি একটু বেশি পাবো না? অনেক চেষ্টায় যে জিনিসটা পাওয়া গেল সেটা একটা 2 হাত লম্বা পাথর। জিনিসটা যে কী তা বোঝা যাচ্ছে না, তবে সোনার কলসি মোটেই না। বড় মামা ভুলু মিয়াকে জিজ্ঞেস করলেন, তুই সোনার কলসি কোথায় দেখলি রে? ভুলু মিয়া চুপ। তার বন্ধু শিবু বলল, ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে। পাথরটাকে ওপরে এনে অনেক করে ঘষিয়ে ঘষিয়ে জল দিয়ে ধোবার পর দেখা গেল সেটা একটা পাথরের মূর্তি। কোনো কোনো ঠাকুর দেবতার মূর্তি ভেবে অনেকে মাটিতে কপাল ছুঁয়ে প্রণাম করতে লাগল। কিন্তু এটা আবার কি ঠাকুর? শিব, বিষ্ণু, ব্রহ্মা হতেই পারে না। চেনা কোনো দেবতার মতনও নয়। দেখলে কেমন যেন ভয় ভয় করে। মাথায় বাবরি চুল, মস্ত বড় চোখ, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। একটা হাত ভাঙা আর একটা হাতে গদার মতন কিছু। দেখলে দেবতার বদলে দৈত্য বা দানব বলে মনে হয়। একটা কিছু যখন পাওয়া গেছে তখন আরও কিছু পাওয়া যেতে পারে। আবার নতুন উদ্যমে শুরু হলো খোঁড়াখুঁড়ি। এরপর আরও কয়েকটা পাথরের টুকরো, কয়েকটা ভাঙা মাটির হাঁড়ি, মানুষের হাড়, ত্রিশূলের অংশ এইসব উঠল। গুপ্তধন আর পাওয়া গেল না, তবে পাওয়া গেল কিছু পুরনো আমলের তামার পয়সা। লোকে কিছু মানত করে পুকুরে ছুঁড়ে ফেলত। 10 দিনের মধ্যে পুকুরের তলা থেকে জল উঠতে শুরু করলো। বৃষ্টিও নামলো। ভরে গেল পুকুর, আর খোঁড়াখুঁড়ির প্রশ্নই রইল না। বড় মামা সাঁতার কেটে এপার ওপার করে এসে বললেন, রোজ সাঁতরাবো, বেশ ভালো ব্যায়াম হবে। ছোটো মামা বলল, এবার পুকুরে মাছ ছাড়তে হবে, তারপর আমি ছিপ ফেলে মাছ ধরব। বড় মামা বললেন, মাছ ধরাও শিখতে হয়, নইলে তোর অবস্থা হবে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল ছিলে। আশপাশের অনেক বাড়ির লোক পুকুরটায় স্নান করতে আসে। সবাই খুশি হয়ে ধন্য ধন্য করে বড় মামাকে। কাছাকাছি আর কোনো ভালো পুকুর নেই, কিন্তু পাথরের মূর্তিটাকে নিয়ে এখন কি করা হবে? ঠাকুর দেবতার মূর্তি হলে পুজো করা উচিত, কিন্তু কোনো ঠাকুর বোঝা না গেলে পুজো হবে কি করে? আর দৈত্য দানব হলে তো পুজো করাটাই খারাপ। সেটাকে পরিষ্কার করে তেল টেল মাখিয়ে রেখে দেওয়া হয়েছে বৈঠকখানার এক কোণে। অনেকে দেখতে এসে নানা কথা বলে। কেউ বলে এটা যক্ষ, কেউ বলে বীরভদ্র, কেউ বলে স্বর্গের দ্বারপাল, আবার কেউ বলে আগেকার কোনো রাজার মূর্তি হতে পারে।
স্কুলের হেডমাস্টার করিম সাহেব অনেক কিছু জানেন। তিনি একদিন এসে অনেকক্ষণ ধরে দেখে বড় মামাকে বললেন, সোনাবাবু, আগে পরীক্ষা করে দেখা দরকার। এটা কত দিনের পুরনো। যদি 500-600 বছরের পুরনো হয় তাহলে মূর্তিটা জারি হোক, তা ইতিহাসের সম্পদ। কোনো প্রাচীন মূর্তি মাটির তলা থেকে পাওয়া গেলে তা কারোর বাড়িতে রাখার নিয়ম নেই, গভর্নমেন্টকে জানাতে হয়। গভর্নমেন্ট মিউজিয়ামে রাখে। বড় মামা বললেন, কতদিনের পুরনো তা বুঝবো কী করে? করিম সাহেব বললেন, সরকারের লোকেদের খবর দিতে হবে, তারা এসে দেখে যাবে। করিম সাহেব শনিবার দিন সিউড়ি যাবেন, তিনি নিজেই খবর দিয়ে আসবেন। এর মধ্যে করিম সাহেব জ্বরে পড়ে গেলেন। তাঁর আর সিউড়ি যাওয়া হলো না। মিলি যতবার বৈঠকখানা ঘর দিয়ে যায় মূর্তিটার দিকে একবার তাকায়। ভয় তার বুক ছমছম করে। তার মনে হয় মূর্তিটা রেগেমেগে তার দিকে কটমট করে তাকিয়ে আছে। এমনই পাথরের মূর্তি, কিন্তু সন্ধ্যাবেলা অন্ধকারে মনে হয় যেন তার গা থেকে একটু একটু আলো ফুটে বেরোচ্ছে। শুধু মিলিরই এরকম মনে হয়। আর কেউ ভয় পায় না, আলোও দেখতে পায় না। একদিন বিকেলবেলা মিলি সবেমাত্র স্কুল থেকে ফিরেছে। বৈঠকখানায় বইয়ের ব্যাগটা রাখতেই সেই মূর্তিটা যেন স্পষ্ট গম্ভীর গলায় রেখে উঠল, এই মিলি, মিলি। মিলি সঙ্গে সঙ্গে চোখ বুজে দৌড়। ওদিকের বারান্দায় দিদিমাকে দেখেই তাকে আঁকড়ে ধরে কেঁদে উঠল। প্রথমে সে কিছু বলতেই চায় না। তারপর বড় মামা এসে বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কি হয়েছে বল, কি হয়েছে? মিলির বাবা মা থাকেন দিল্লিতে। সে মামা বাড়িতে থেকে পড়াশোনা করছে। সে এ বাড়ির খুব আদরের। শেষ পর্যন্ত আসল কথাটা শুনে বড় মামা হো হো করে হেসে উঠলেন। মিলির মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, ওরে, পাথরের মূর্তি কোনোদিন কথা বলতে পারে না, ওদের তো ফুসফুস নেই, গলার মধ্যে নল নেই। মিলিকে সঙ্গে নিয়ে তিনি চললেন বৈঠকখানায়। মূর্তিটার গায়ে হাত দিয়ে বললেন, এই দেখ, সলিড পাথর, মুখই নেই, কথা বলবে কি করে? মিলি এখনও ভয়ে আড়ষ্ট হয়ে আছে। সে আঙুল তুলে বলল, ওই দেখো। সেই পাথরের মূর্তিটার কাছেই ছিল একটা বাঁকুড়ার ঘোড়া। এখন সেটা উল্টে পড়ে আছে মাটিতে। কি করে পড়ল? ওই মূর্তিটাই ধাক্কা দিয়ে ঘোড়াটাকে ফেলে দিয়েছে। বড় মামা বললেন, এইবার বোঝা গেল, একে বলে কাকতালীয়। ঘোড়াটা পড়ে যাওয়ার শব্দ হয়েছে, তাতেই তোর মনে হয়েছে পাথরের মূর্তিটা কথা বলেছে। মিলি বলল, ঘোড়াটা পড়ল কি করে? এমনি এমনি। বড় মামা বললেন, ঘোড়াটা ঠিক মতন দাঁড়াতে পারে না, টিক টিক করে। এর আগে আরও দুবার পড়ে গিয়েছিল, দেখছিস না, একটা কান ভাঙা। মিলির তবুও বিশ্বাস হয় না। আরও অনেকে এসেছে এ ঘরে। ছোটো মামা মজা করে বলল, না বর্দা, মূর্তিটা বোধহয় সত্যিই মিলিয়ে ডেকেছে। রাক্ষসটার খিদে পেয়েছে বোধহয়। বড় মামার ছেলে পিন্টু আরও দুষ্টু। সে বলল, না না, রাক্ষস হবে কেন, ওটা তো রাজা নরসিংহদেবের মূর্তি। রাজার পছন্দ হয়েছে মিলিকে। সেই যে ছড়া আছে না, এলাটিং বেলাটিং সইল, রাজা একটি বালিকা চাইল। কোন বালিকা চাইল? মিলি সেনগুপ্তকে চাইল। মিলি ছুটে চলে গেল সে ঘর থেকে। তারপর থেকে মিলি ঠিক করেছে সে একা আর কখনো বৈঠকখানা ঘরে ঢুকবে না। অন্যদের সঙ্গে এলেও মূর্তিটার দিকে চাইবে না। তবু চোখ চলে যায়, মনে হয় যেন সে আরও রেগে গেছে।
করিম সাহেবের জ্বর সেরেছে। তিনি সিউড়িতে খবর দিয়েও এসেছেন। 2-1 দিনের মধ্যে সরকারি লোক এসে পড়বে। তার মধ্যে একটা কাণ্ড হলো। দিদিমার খুব পাতলা ঘুম। রাত্রিরে খুটখাট শব্দ হলেই তিনি জেগে ওঠেন। মাঝরাত্রিরে তিনি হঠাৎ চেঁচিয়ে উঠলেন, কে রে, কে রে? ছোটো মামা অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে ছাদের ঘরে। মায়ের গলা শুনে সঙ্গে সঙ্গে এসে দাঁড়ালো পাঁচিলের কাছে। দেখতে পেল বৈঠকখানা ঘর থেকে কে একটা লোক বেরিয়ে দৌড়চ্ছে। ছোটো মামা চেঁচিয়ে উঠল, চোর, চোর! বরদা, পিন্টু, হারান, ওঠ, চোর পালাচ্ছে। চোরটা ছুটছে, কিন্তু সোজাসুজি নয়, কেমন যেন এঁকে মেঁকে, যেন সে টলে টলে পড়ে যাচ্ছে রাস্তার এদিকে একবার, ওদিকে একবার। সবাই বেরিয়ে তাড়া করে যেতেই চোরটা ঝাঁপ দিল পুকুরে। তারপর নিজেই আর্তচিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, আমারে শুদ্ধ নিচে টানছে গো, মরি যাব, মরি যাব। বড় টর্চের আলোয় দেখা গেল গভীর জলে খাবি খাচ্ছে চোরটা। সাঁতার না জেনে সে চুরি করতে এসেছে, আর পুকুরেই বা ঝাঁপ দিল কেন? বড় মামা নিজেই সাঁতরে গিয়ে চোরটাকে উদ্ধার করে নিয়ে এলেন। তখন আর এক বিস্ময়, এ চোর তো তার চেনা, সেই ভুলু মিয়া। সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার কোনো দোষ নেই সোনা ভাই, সে আমাকে টেনে এনেছে, নিজে আসি নাই। আমি বাপের জন্মে কখনো কিছু চুরি করি নাই, সে টেনে আনলো জোর করে। বড় মামা জিজ্ঞেস করলেন, সে মানে কে, কে টেনে আনলো? ভুলু মিয়া বলল, ওই দানবটা, ওই ব্রহ্মদত্তী। কোনো রকমে ভুলু মিয়াকে শান্ত করার পর যা বোঝা গেল, তার কোনো মাথা মুন্ডু নেই। ওই মূর্তিটা নাকি রোজই তাকে স্বপ্নে দেখা দেয়, ভয় দেখায়। আজ সে স্বপ্নে এসে বলেছে, কেন তুই আমাকে মাটির তলা থেকে তুলে আনলি? যেখান থেকে এনেছিলি সেখানে রেখে, নইলে তোর সর্বনাশ করব। তোর বউ, ছেলে, মেয়ে কেউ বাঁচবে না। তাই তো আমি দৌড়ে এসেছি ওকে পানিতে ফেলে দিতে, কিন্তু এমন নিমক হারাম আমারেও টানছিল, আমারেও পানির নিচে নিয়ে মেরে ফেলতে চাইছিল ও। সোনা ভাই আমাকে বাঁচালেন। গরম দুধ খাইয়ে শান্ত করা হলো ভুলু মিয়াকে। আর কিছু নয়, শুধু ওই পাথরের মূর্তিটা এসে চুরিয়ে ঘুরতে আসবে কেন? সাঁতার না জেনে কি কেউ জলে ঝাঁপ দেয়? কিন্তু একটা পাথরের মূর্তিকে কেউ স্বপ্নে দেখলেও সেই মূর্তি কি কাউকে ভয় দেখাতে পারে? এরকম অনেক প্রশ্ন সবার মনে। তখন ছোটো মামা বলল, পারবে না কেন, বেশি গাঁজা খেলেই ওরকম হয়। পিন্টু বলল, স্বপ্ন টপ্ন বাজে কথা, কারোর কাছ থেকে বোধহয় শুনেছে যে পুরোনো আমলে মূর্তির অনেক দাম হয়, তাই চুরি করে বেচতে চেয়েছিল। কিন্তু পরদিন সকাল থেকে ভুলু মিয়া তার স্বপ্নের কথাই বলে বেড়াতে লাগলো। সবাই বিশ্বাস করলো তার কথা। সবাই ধরে নিল দেবতা নয়, মূর্তিটা কোনো দৈত্যেরই, এবং জাগ্রত দৈত্য। সরকারি লোকেরা আসার পর কেউ আর পুকুরে ডুব দিয়ে সে মূর্তি তুলতে রাজি হলো না। সরকারি লোকেরাও আর বেশি আগ্রহ না দেখিয়ে ফিরে গেল। এখনও যারা পুকুরে স্নান করে তারা ওই পুকুরের জলে নামবার আগে একবার জাগ্রত দৈত্যের উদ্দেশ্যে প্রণাম করে। সে অবশ্য কোনো দিন কারোর পা ধরে আর টানেনি।